আপনাদের সঙ্গে আজ বাংলাদেশ জুড়ে বেশ একটা তোলপাড় পরিস্থিতি তার কারণ মেজর ডালিমের একটা সাক্ষাৎকার রীতিমতো সেন্সেশন ফেলে দিয়েছে মেজর ডালিম বাংলাদেশের ইতিহাসে কারোর কাছে অত্যন্ত কুখ্যাত একজন খলনায়ক এই মেজর ডালিম, যিনি 1975 সালে একে অভ্যুত্থান মাধ্যমে মুজিব রহমানকে একেবারে হত্যা করেছিলেন সপরিবারে 32 ধানমন্ডির বাড়িতে গিয়ে একেবারে রাতের বেলায় হত্যা করেছিলেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মেজর ডালিম শেখ মুজিবুর রহমানের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। মুজিবুর রহমান তাকে অত্যন্ত পছন্দ করতেন, মুক্তিযোদ্ধাও ছিলেন, বীর উত্তম উপাধি প্রাপ্ত। কিন্তু 1972 সালের পর থেকে যখন বাকশাল গঠন করেন শেখ মুজিবুর, সেটি বিতর্কিত একটি সিদ্ধান্ত ছিল, বাংলাদেশের অনেকের যা পছন্দ হয়নি। একটা রাজনৈতিক ডামাডোল তৈরি হয়েছিল বাংলাদেশের ইতিহাসে। সেই রাজনৈতিক ডামাডোলের মধ্যে ছাত্রলীগ বা মুজিব বাহিনীর যারা তৎকালীন শীর্ষস্তরীয় নেতৃত্ব ছিলেন তারা অনেকেই সেই সময় মাওবাদীদের দ্বারা বা মাওবাদ দ্বারা তারা অনেকটাই প্রভাবিত হয়ে কেউ তৈরি করেছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসাদ, এবং সিরাজ সিকদার থেকে শুরু করে সিরাজুল ইসলাম ওরফে দাদা ভাই, এরা বাংলাদেশের রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন। বাকশাল প্রশ্নে মুজিবুর রহমানের একটা অনড় অবস্থান ছিল, এবং যে কারণে তাকে স্বৈরাচারী বলতে শুরু করে তার বিরোধীরা, এবং তার সুযোগের সদ্ব্যবহার করেছিলেন হচ্ছে মেজর ডালিম। একটি অভ্যুত্থান ঘটিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে সেদিন হত্যা করা হয়, এবং হত্যা করার পর তারা বেতার কেন্দ্র দখল করে নেয়। ঢাকা বিভিন্ন জায়গায় বেতার কেন্দ্র দখল করে নিয়ে মেজর ডালিম তিনি তার ভাষণ দিয়েছিলেন, এবং কেউ এই ঘটনাকে সলতে পাকানো শুরু করেন। পরবর্তী ক্ষেত্রে জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট হন, এদেরকে পুরোপুরি নির্বাসিত করেন। অনেকের কাছে তখন, বিশেষ করে যারা পাকিস্তানপন্থী, যারা সব কিছুতে 1971 সালে মুক্তিযুদ্ধের পরাজয়ের গ্লানিকে তার প্রতিশোধ বা প্রতিহিংসা বা বদলা নিতে যারা চেয়েছিল, তারা কিন্তু মেজর ডালিমকে একজন বীর বিপ্লবী মনে করেন। এই বীর বিপ্লবী যারা মনে করেন, বর্তমানে শেখ হাসিনার সময় থেকে যারা শেখ হাসিনার রেজিমকে তীব্রভাবে বিরোধিতা করেছেন, সেই ব্লগার পিনাকি ভট্টাচার্য হোক বা সাংবাদিক ইলিয়াস হোসেন হোক, তারা কিন্তু তাকে বীর বিপ্লবী মনে করেন। আর যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করেন, যারা বাংলাদেশে মুজিবুর রহমানকে মনে করেন জাতির পিতা এবং হচ্ছে বাঙালি জাতির অন্যতম একজন শ্রেষ্ঠ পুরুষ, তারা মনে করেন হচ্ছে সে একজন খুনি। তাদের কাছে সেই খুনি ডালিমের সাক্ষাৎকার আসার পর, এবং এটি দীর্ঘ সাক্ষাৎকার, মেজর ডালিম তিনি চলে গিয়েছিলেন দেশ থেকে অন্তরালে। কোথায় ছিলেন কেউ জানতে চায়নি বা পারেনি। হয়তো বাংলাদেশের প্রশাসনের কাছে খবর ছিল, কিন্তু বিদেশে আশ্রয় নিয়ে থাকলে তো সহজে কাউকে কিছু করার সুযোগ থাকে না। শেখ হাসিনাও আনতে পারেনি, কিন্তু বিচারে তার ফাঁসির আদেশ হয়েছিল। সে হঠাৎ করে এসছে। গতকাল আপনাদের জনমতের পর্বে আমরা দেখিয়েছি যে বাংলাদেশে কিন্তু একটা সেনা অভ্যুত্থানের আবার একটা ছক কষা চলছে, এবং তা অত্যন্ত সুবিস্তৃতভাবে ব্যাখ্যা করে দিয়েছি, এবং সেটা আপনার রয়েছে R+ ডিজিটালে প্লে লিস্টে জনমতে আপনি পেয়ে যাবেন। জনমত অনুষ্ঠানে সেখানে গতকাল এটাকে আমরা দেখিয়েছি। আজ কিন্তু মেজর ডালিম তার সাক্ষাৎকার আসার পর বাংলাদেশে কি তিনি ফিরতে চলেছেন? অনেক যদি আর কিন্তু আছে। যদি কিন্তুকে অতিক্রম করে মেজর ডালিমের ফিরে আসা, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন বিরুদ্ধ শক্তিগুলো তৎপর হয়ে রয়েছে, একে একের বিরুদ্ধে এখন অস্ত্রের শান দিচ্ছে। এই পরিস্থিতিতে ঠিক কী হতে চলেছে? এই মেজর ডালিম তিনি সত্যি কি বিপ্লবী না হত্যাকারী, এবং তার হঠাৎ করে আচম্বিতে ফিরে আসা, এবং বিশেষভাবে
তার যে বক্তব্য সেটা যেভাবে ভাইরাল হয়েছে রীতিমতো, তার কারণ বাংলাদেশে অত্যন্ত আলোচিত চর্চিত বিষয়। ইতিহাসের পাতা খুঁজলে দেখা যাবে এই উপমহাদেশে এত বড় একজন রাষ্ট্রনায়ককে একেবারে মধ্যরাতে অপারেশন করে, নিষ্ঠুর একটা অপারেশন, কোনো কথা হবে না, যেভাবে গিয়ে একের পর এক, শুধু তো মুজিবুর রহমান নয়, তার স্ত্রী, তার বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে তো অত্যন্ত ছোট বয়সে, তখন মাত্র 9 বছর বয়স, সে বলছে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, তাকে হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে পরপর হচ্ছে গুলি করেছে, ব্রাশ ফায়ার। সে 32 ধানমন্ডির বাড়িতে যারা যেতেন, দেশি বিদেশি অতিথি অভ্যাগত যারা আসতেন, পর্যটক আসতেন, দেখা যেত সেই সমস্ত বুলেটের মার্ক, রক্তের দাগ সেই 32 ধানমন্ডির বাড়িতে এগুলো খোদিত ছিল, শোভিত ছিল। 5ই আগস্টের তথাকথিত বিপ্লব নাকি হচ্ছে অভ্যুত্থান, নাকি হাসঝাড়ু, কি যে বলা যাবে সেটা ইতিহাসবিদ বাংলাদেশের যারা বিভিন্ন বিবেদমান পক্ষ তারা বলবেন, এ বিষয়ে মন্তব্য করার কিছু নেই, কিন্তু সেটাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে ইতিহাসকে ওখানে পুড়িয়ে দিয়ে যায় একটা বিজয়ের উল্লাস। সেই উল্লাসের মধ্যে কিন্তু কোথাও শোনা যাচ্ছে সেদিনের পরাজিতদের আর্তনাদ। সেই আর্তনাদকে চাপা দেওয়ার জন্য উল্লাস এবং যুক্তির বহর রীতিমতো দীর্ঘায়িত হচ্ছে। এইসব নিয়ে আজকে আসবো, কিন্তু তার আগে 75 সালের সেই দিন, 1975 সালের 15ই আগস্ট, যেদিন ভারতবর্ষেও মানুষ স্বাধীনতার মন্ত্রে নতুনভাবে দীক্ষিত হন, উপলব্ধি করতে চান, ঠিক 1975 সালে সেই দিন সপরিবারে নিহত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর বেতার কেন্দ্র দখল করে মেজর ডালিম যে ভাষণটি দিয়েছিলেন, সেই ভাষণটি শুনে নিন একবার। মেজর ডালিম বলছি, খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতি সরকারকে উৎখাত হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সহায়তা করুন, আপনারা নিশ্চিন্ত থাকুন, কোন সুবিধা আপনাদের দিবে না। বাংলাদেশ জিন্দাবাদ। আপনি শুনলেন যে একটা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে এবং তিনি নিহত হয়েছেন। শেখ মুজিব এবং জনগণকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন, এবং সেটা আশ্বাস মানে আমি শুনছিলাম পিনাকি ভট্টাচার্য তো একদম হাসতে হাসতে নাচতে নাচতে রীতিমতো তিনি বলছেন কারফিউ ভেঙে নেমে এসেছে ঢালে মানে জনতা। খন্দকার সাহেবের সামনে যখন কোমরে রিভলভার গুজে মেজর ডালিম একের পর এক তিনি শপথ নেওয়াচ্ছেন, আহা এক বীর বিপ্লবীর, কি সুন্দর। কার বিরুদ্ধে না, তার আগে হচ্ছে গাল পাচ্ছেন একজন ফ্যাসিস্টকে। আর যে বর্ণনাটা দিচ্ছেন সেই বর্ণনাটা থেকে বোঝা যাচ্ছে কে ফ্যাসিস্ট, তখন চিহ্নিত করা মুশকিল হয়ে যায়। আর কথায় কথায় বলছেন দেশের বৃহত্তর জনতা। আরে উনি কি পরিমাপক নাকি? আমি তো জানি উনি ডাক্তার ছিলেন, ডাক্তারি ভালো ইউটিউবার, কিন্তু উনি যে একজন স্ট্যাটিস্টিশিয়ান বা দেখে একটা জায়গার ঘনত্ব বুঝে কত জনসংখ্যা দেখে ব্যাপক বা বৃহত্তর জনতা এর পরিমাপ করতে পারেন, এসব ডিসইনফরমেশনসগুলোকে কিভাবে মানুষের মধ্যে জাগানো হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই সমস্ত নিয়ে আজকে আমরা পর্বকে সাজাচ্ছি। কি হতে চলেছে, রয়েছেন আজকে সিদ্ধার্থ গোস্বামী, ডক্টর সিদ্ধার্থ গোস্বামী, কলকাতা হাইকোর্টের যিনি বিশিষ্ট আইনজীবী, তাকে আমি স্বাগত জানাচ্ছি। রয়েছেন লেখক, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক সুবল চন্দ্র সর্দার, তাকেও আমি স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে ভার্চুয়ালি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ড, যিনি আমাদের সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন। অধ্যাপক মৈনাক পুততুণ্ড, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। গতকাল এই যে একজন জেনারেল, তাকেও বলা হয় জেনারেল জিয়াউল হক, তার একটা অডিও ক্লিপ এসেছে। তিনি 2011 সালে একটা ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন। সকলেই বলছেন আমরা নির্দোষ, আসলে আমরা কিছু করিনি, এক পতিত স্বৈরাচার, অত্যন্ত ফ্যাসিস্ট এবং হচ্ছে ভারতের দালাল মুজিবুর রহমানকে হত্যা করার মধ্যেও যেমন কেউ অন্যায় কিছু খুঁজে পান না, এটি একটি অভ্যুত্থানের অংশ, এবং তার সপরিবারে হত্যা হওয়াটা একটা কোল্যাটারাল ড্যামেজ। এইসব শব্দবন্ধ দিয়ে এই যে রেশনালাইজ করা হচ্ছে, আসলে কি চাইছে এরা? কি সকলে ফিরতে চাইছে?
একটা খেলাফত প্রতিষ্ঠা বা একটা বাংলাদেশ মডেল তারা তৈরি করতে চাইছে, যে মডেলের মূল ভিত্তি হবে উগ্র ভারত বিদ্বেষ? মৈনাক পুততুণ্ড, দেখুন, এই যে 2012 সালের যে একটা ফেইল্ড কু অ্যাটেম্প্ট হয়েছিল এবং তার যে একজন প্রধান কর্তা ছিলেন সেই জেনারেল জিয়া, তিনি আবার কিন্তু এখন বক্তব্য রাখছেন, মানুষের সামনে আসছেন, এবং এই যে দীর্ঘদিন পরেই মেজর ডালিম তিনি যেভাবে আবার লোকসমক্ষে ফিরে আসলেন এবং দেখুন এসে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো খুব সারপ্রাইজিংলি এখনকার যে বাংলাদেশের কেয়ারটেকার সরকার, সেই সরকারের যারা উপদেষ্টা বা সেই সরকারের যারা আইনি উপদেষ্টা, এই মুহূর্তে বাংলাদেশের হাইকোর্টে বাংলাদেশের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নিয়ে একটি কেস চলছে, তার 5 দিন 5th হিয়ারিং হয়ে গেছে, এটা আমরা জানি। তারা যে ধরনের বক্তব্যগুলো রাখছেন তার সাথে এই যে এক্স মিলিটারি লিডার্স, এদের বক্তব্য না কোথাও একটা মিলে যাচ্ছে। মানে এরাও বলছেন যে হ্যাঁ, বাংলাদেশের প্রকৃত জাতির পিতা তো শেখ মুজিবুর রহমান ছিলেন না, বা প্রথম ঘোষণাটা স্বাধীনতা সেটা বঙ্গবন্ধু করেননি, সেটা করেছিলেন জেনারেল জিয়াউর রহমান। বা এই যে বলছেন যে বাংলাদেশের সংবিধানের পরিবর্তনটা খুব করা দরকার এখন, সেখানে সোশ্যালিস্ট, সেকুলার, বেঙ্গলি ন্যাশনালিজম এইসব কনসেপ্ট গুলো রাখার কোনো প্রয়োজন নেই। তো এই ধরনের কথা এই মিলিটারি লিডাররা এখন আবার করে এসে বলছেন, এবং এরা সকলেই বাংলাদেশের যে পূর্বতন শেখ হাসিনার যে সরকার ছিল সেই সরকারের এরা কনভিক্টেড ছিলেন বিভিন্ন বিদ্রোহের অ্যাটেম্পটের জন্য। কাউকে ইন অ্যাবসেন্সিয়া মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল, সেগুলো আমরা জানি। যেমন এই যে জেনারেল আপনার ডালিম যিনি আছেন, ইনি দেখুন এনার যে অ্যাক্টিভিটিস গুলো ছিল, এনার নাকি পেট্রোলিয়ামের ব্যবসা ছিল, এবং তিনি সেই লিবিয়ার বেনগাজি অঞ্চল, মানে যেটা লিবিয়ার সব থেকে একটা উপদ্রুত অঞ্চল, জঙ্গি উপদ্রুত অঞ্চল, সেইখানে নাকি তিনি অপারেট করতেন, এবং তিনি কেনিয়ান পাসপোর্ট নিয়ে নাকি লিবিয়াতে যাতায়াত করতেন, পাকিস্তানে গিয়ে থাকতেন ইত্যাদি প্রভৃতি। তো এরা এখন হঠাৎ করে উঠে আসছেন কিভাবে, মানে সাহসটা পাচ্ছেন কিভাবে? 4 দশক পরে একজন উঠে আসছেন, তার মানে বোঝা যাচ্ছে যে এদেরকে আবার করে ফ্রন্টে আনাতে সেই সকল শক্তিগুলোর সমর্থন রয়েছে বা তাদের সুবিধা হচ্ছে, যারা বাংলাদেশের সংবিধান এবং যেটাকে আমরা বলতে পারি ফ্যাব্রিক অফ দ্য স্টেট, রাষ্ট্রের যে মূল প্রকৃতি, সেইটাকেই পুরোপুরি পরিবর্তন করে দিতে চাইছে। বঙ্গবন্ধু বা পরবর্তীকালে শেখ হাসিনা সরকার তাদের সব কাজ ভবিষ্যতের সাথে কেউ বলছে না, বা বঙ্গবন্ধু তিনি যে বাকশাল ব্যবস্থা চালু করেছিলেন 74 সালে, যেভাবে তিনি হঠাৎ করে ইমার্জেন্সি জারি করলেন 73 সালে প্রবল ক্ষমতায় আসার পরেও যে বাকশাল ব্যবস্থা সমস্ত রাজনৈতিক দল ব্যবস্থাটাকে তুলে দিয়ে কার্যত একনায়কতন্ত্র স্থাপন করেছিলেন, এগুলো আমরা কেউ ভুলে যাচ্ছি না। কিন্তু তার মানে কোনোই এটা নয় যে তাকে যারা হত্যা করেছে পুরোপুরি একটা মানে এক্সট্রা জুডিশিয়াল পদ্ধতিতে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই দলটাকে, এবং তাকে হত্যা করা হয়েছিল সপরিবারে নিষ্ঠুরভাবে, আমরা সকলে জানি। তাদেরকে রিহ্যাবিলিটেশন করার কিন্তু এটা প্রচেষ্টা, আসলে এটা কিছুই নয়। এবং এতে অবশ্যই আমাদের যে পার্শ্ববর্তী রাজ্য খুব ভালোবাসে যারা আমাদেরকে, এবং যারা আমাদের এই পূর্ব সীমান্তে নতুন করে একটা বিরোধ জাগিয়ে তুলতে পেরে খুব খুশি হচ্ছে, এবং যে অঙ্গচ্ছেদ তাদের হয়েছিল 71 সালে, যার ফলে কিনা তারা 60 দশকের একটি সমৃদ্ধ রাষ্ট্র থেকে বর্তমানে একটি ভিখারি রাষ্ট্রে পরিণত হচ্ছে, সেই আমাদের পশ্চিম সীমান্তের আমাদের সেই রাষ্ট্রটি কিন্তু এতে অবশ্যই একটা হাত আছে বলে আমার মনে হচ্ছে। আমি একটু সিদ্ধার্থ বাবু আপনার কাছে এই জানতে চাইব যে আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধচারণ এই কারণে করা হয় তিনি ভোট প্রক্রিয়াকে ঠিকমতো করতে পারেননি, ব্যর্থ হয়েছেন অনেক জায়গায়, তার অর্থনৈতিক বিভিন্ন সাফল্য সব কিছু হয়েছে, এবং বাবার পদাঙ্ক অনেক ক্ষেত্রে মানে হয়েছে। কিন্তু এই যে তাকে যে বিরোধিতা যারা করছে বা সপরিবারে হত্যা করে যে পরিস্থিতিটা তৈরি করেছিল, তারা আবার কোথাও একটা জায়গায় পুরো প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখে নিচ্ছি বাংলাদেশের পাঠ্য বইতে ব্যাপক পরিবর্তন এসেছে। এখন শেখ মুজিবুর রহমানকে সমস্ত মুজিববাদ খতম করো বলে সমস্ত জায়গা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। 32 ধানমন্ডির বাড়ি, যেটা একটা ঐতিহাসিক নিদর্শন, সেই কুকীর্তি চাপা দেওয়ার জন্য পুড়িয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু করে বাংলাদেশের একটা এমন একটা আবহ, যে আবহ এখন তৈরি হচ্ছে, এটা কি মনে হচ্ছে এই থেকে যে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা ক্রমশ সুদূর পড়া হতো বলেই কি মনে হচ্ছে? দেখুন, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে একটা শব্দ আছে যেটাকে হচ্ছে মেন্স রিয়া,
মেন সিরিয়া মানে একজন ক্রিমিনাল যখন একটা ক্রাইম করে তার মোটিভ কি, যে কোনো ক্রাইমের মেন উদ্দেশ্য কিন্তু মোটিভ। একজন পাগল যদি খুন করে তাহলে তার মোটিভ নেই, তাহলে তার শাস্তি হয় না। প্রচুর বিভিন্ন এর ওপর জাজমেন্ট আছে। যেরকম যদি কেউ সিজোফ্রেনিক হয়, তার ওই যে সিজোফ্রেনিক যে পিরিয়ডে যদি খুন করে, সে তো জানেই না তার কি মোটিভ, তার কোনো মোটিভই নেই, সে খুন করলো, তার মানে তার কোনো ইচ্ছা নেই মারার, সদিচ্ছাও নেই, ইচ্ছাও নেই, তাহলে সে খুনি নয়। তো মোটিভ কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে। আমি বুঝতে পারছি না হঠাৎ করে মেজর ডালিম কোথা থেকে হিরো হয়ে গেল। একজন ক্রিমিনাল সে কিভাবে হিরো হয়ে গেল আমি বুঝতে পারছি না। কেন বলছি, কারণ যে ঘটনাগুলি ঘটিয়েছেন এই মেজর ডালিম সেগুলো অপরাধ, এবং মেজর ডালিম শুধু অ্যাকিউজ নন, উনি কনভিক্টেড অফ হোয়াট, অফ মার্ডার। এবার বলি মোটিভে, মোটিভ কি ছিল। দেখুন মোটিভ বলতে গেলে দু চারটে নাম আমাকে নিতেই হচ্ছে। আমি একটু মোটিভের কাছে, আপনি বলছেন কনভিক্টেড, হ্যাঁ কনভিক্টেড, কিন্তু মৈনাক বাবু এক সেকেন্ড, মৈনাক বাবু এইটা কিন্তু বলা হচ্ছে যে অনেকেই তারা যুক্তি তুলছেন যারা মেজর ডালিমের সমর্থক, যারা মেজর ডালিমের ইন্টারভিউ নিচ্ছেন বা মেজর ডালিমকে রিইনস্টেট করতে চাইছেন, তারা বলছেন বিপ্লব বা অভ্যুত্থানের ক্ষেত্রে এই ধরনের ঘটনা তো এটা তো স্বাভাবিক, জায়েজ, এর মধ্যে কোথায় সে করছে, সে একজন বিপ্লবী, কিন্তু হচ্ছে কোথাও হচ্ছে খুনি। এই যে খুনি না বিপ্লবী, এর মধ্যে দিয়ে বাংলাদেশে ন্যারেটিভটা তৈরি করা চেষ্টা চলছে যারা তাকে ভালোবাসেন। কি বলবেন? বিপ্লব করতে গেলে বা সরকারকে হঠাৎ করে পরিবর্তন করতে গেলে যে সপরিবারে কাউকে হত্যা করতে হয়, সেটা তো মনে হয় মেজর ডালিমের থেকে শিখতে হবে। আরেকটা রাষ্ট্র রয়েছে ইন্দোনেশিয়া, সেখানে যখন প্রেসিডেন্ট সুকার্নো দীর্ঘদিন ধরে তার শাসন ছিল, এবং তারপরে যখন জেনারেল সুহার্তো, মেজর ডালিমের মতোই তিনিও একজন মিলিটারি সদস্য ছিলেন, তিনি যখন ক্ষমতা দখল করলেন এরকমই একটা কু বা অভ্যুত্থানের মাধ্যমে, তিনি কিন্তু সুকার্নোকে মেরে ফেলেননি বা তার পরিবারকে মেরে ফেলেননি, বরং দীর্ঘদিন পর্যন্ত সুকার্নোকে তিনি কার্যত কনফাইনমেন্টে রেখে দিয়েছিলেন। তাহলে এইটা কোনো কথাই হলো না যে আমি কাউকে ক্ষমতা থেকে সরাচ্ছি বা কেউ আমার দেশের গণতন্ত্রকে হিন্ডার করছে, এটা মনে করলে তাকে নৃশংসভাবে হত্যা করাটাই একমাত্র পথ, এবং সেই হত্যাকারী দেশের পরবর্তী নায়ক। এটা একেবারেই একটা মানে চূড়ান্ত উগ্রবাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন ছাড়া আর কিছুই না। ওকে, সিদ্ধার্থ বাবু একদমই উনি সঠিকভাবেই বললেন। তো সুতরাং মেজর ডালিম কোনো নায়ক নন, উনি একজন খুনি, উনি একজন দাগী আসামি, উনি খুন করেছেন। এটাকে আমি বুঝতে পারছি না কোথা থেকে এখানে বিপ্লব চলে আসছে। আর মোটিভ রয়েছে, মোটিভ খুব মানে একদম ক্লিয়ার মোটিভ রয়েছে। এই মোটিভটা বলতে গেলে কটা নাম আমাকে নিতে হবে। প্রথম হচ্ছে মেজর ডালিম, ওনার স্ত্রী, ওনার নাম হচ্ছে নিমি ডালিম, নিমি চৌধুরী ছিলেন, পরে হলেন নিমি ডালিম। সেকেন্ড নাম হচ্ছে গাজী গোলাম মুস্তাফা। থার্ড নাম হচ্ছে বাপি। এইবার ইন্টারকানেক্ট করতে হবে সবকটা নামকে। বাপিকে, বাপি হচ্ছে এই নিমি ডালিম অর্থাৎ মেজর ডালিমের স্ত্রীর ভাই। গাজী গোলাম মোস্তফাকে, গাজী গোলাম মোস্তফা হচ্ছে মুজিবরের ছেলে। এবার এগুলো সব ডকুমেন্টেড। এই বাপির সঙ্গে ঝামেলা হলো গাজী গোলামের ছেলে একটা পার্টিতে। গাজী গোলাম শেখ মুজিবর নয়, সেও একজন আর্মি অফিসার, হ্যাঁ একজন আর্মি অফিসার। অ্যাকচুয়ালি এটা নিয়ে বাংলাদেশে একটা চর্চা আছে, কেউ কেউ বিভিন্ন রকম এটা করেন বিভিন্ন ইয়েতে, যে শেখ কামালকে নিয়ে, যিনি ছিলেন, তার সাথে তার একটা সম্পর্ক নিয়ে। আপনি এটাকে মানে ধরুন আইনে এটার ক্ষেত্রে কি এটা কি কোনো স্ট্রং মোটিভ হিসাবে? মোটিভ তো গাজী গোলাম মুস্তাফা, ঠিক আছে, উনি লেডিস ঢাকা লেডিস ক্লাবে হঠাৎ করে শেখ কালিমের ওয়াইফ কেন কিডন্যাপ হলেন, এই প্রশ্নগুলো তো আসবেই। তাহলে যদি কিডন্যাপ হলেন তাহলে মেজর ডালিম কেন তার এগেইনস্টে কোনো কমপ্লেন করলেন না? ওনার গ্রিভেন্স নেই কেন? আর যদি গ্রিভেন্স না থাকে তাহলে শেখ মেজর ডালিম বলছেন কি করে? যদিও তার এই দীর্ঘ সাক্ষাৎকারে তিনি কিন্তু বারবার করেই বলেছেন তার মধ্যে কোনো অনুশোচনা নেই। ৭২-এ এই ঘটনাটা ঘটার জন্যে হচ্ছে, তার কারণ হচ্ছে গোটা দেশকে ভারতের কাছে জিম্মি করে দিয়েছিলেন হচ্ছে মেজর মানে ডালিমের বক্তব্য হচ্ছে শেখ মুজিবুর রহমান। সুতরাং তাকে মানে কোথাও তাকে মুক্তিযুদ্ধ চলাকালীনই
এই প্রবণতা লক্ষ্য করা গেছিল হচ্ছে মুজিবুর রহমানের, এবং তখন থেকেই এই ষড়যন্ত্রটা করা হয়েছিল। আপনি মানে কি নিশ্চয়ই এই কথাগুলো তো তিনি বলেছেন। না না, কোনো ষড়যন্ত্র নয়, রিভেঞ্জ, ফ্যামিলি ড্রামা। কোনো একটা, আমার যেটা মনে হয় ওনাদের ভেতরে কোনো একটা সমস্যা হয়েছে পারিবারিক গত থেকে, এবং তার এগেনস্টেই অ্যাসাসিন রয়েছে। এবার অ্যাসাসিন না, মার্ডার হয়েছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। অ্যাসাসিনেশন আর মার্ডারের মধ্যে ডিফারেন্স আছে। এই যে অনেকে বলছেন যে বিপ্লবী, অনেকে বলছেন যে মার্ডারার। বিপ্লব আর মার্ডারের মধ্যে ডিফারেন্স কি? উনি তো মার্ডারার, বিপ্লবী নন। দেখুন, আমাদের ইন্ডিয়াতেও কিন্তু অ্যাসাসিনেশন হয়েছে, একাধিকবার হয়েছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী বলুন, রাজীব গান্ধী বলুন, একাধিকবার। কিন্তু বিপরীত যে পার্টি আছে আমাদের, তারা কিন্তু কখনো এইটা বলেনি বাহ খুব ভালো হয়েছে শ্রীমতী ইন্দিরা গান্ধী মারা গেছে। প্রত্যেকজন কিন্তু শোক প্রকাশ করেছে, কনভিকশন হয়েছে। তো ইনফ্যাক্ট তাকে শাস্তি দিক বা না দিক, তাকে মুকুব করুক, পুরো জিনিসটা একটা বিচারের আয়তায় এসছে, ট্রায়ালে এসছে। কেউ এটা বলেনি যে উনি মারা গেছেন তাহলে আমরা স্বাধীন হয়ে গেছি, এরকম নয়। যদি জিনিসটা মানে অ্যাসাসিনেশন হতো তাহলে একরকম হতো, যদি বিপ্লব হতো তাহলে একরকম হতো। এটা তো ক্লিয়ার কাট মার্ডার, এবং তার মোটিভ রয়েছে, কনভিক্টেড, সব কিছু ডকুমেন্টেড। আমি আসবো হচ্ছে একটু সুবলবাবু আপনার কাছে। এই যে ঘটনা, যেগুলো ঘটনা, কোনো অনুশোচনা সেদিন মেজর ডালিমের ছিল না, এবং মেজর ডালিমের হঠাৎ এই যে একটা মানে এরকম উদয় হওয়া, দীর্ঘদিন তার কোনো খবর ছিল না। এমনকি জেনারেল জিয়া যখন ক্ষমতায় ছিল 1978 সাল থেকে অনমার্স অদ্যাবধি 2024, মেজর ডালিমকে নিয়ে নানা কথা, নানা রকম কিছু বিভিন্ন সময় পল্লবিত হয়েছে, কিন্তু কখনোই মেজর ডালিমকে প্রকাশ্যে আসে না। অত্যন্ত বিতর্কিত, এবং হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে হত্যাকাণ্ড এবং তার বেতার ভাষণ গোটা পৃথিবীকে নড়ে দিয়েছিল। যদি অনেকে বক্তব্য, বাংলাদেশে অনেকে নাকি সেই সময় খুশি হয়েছিলেন, যার অবশ্য অনেক প্রতিবেদন বা এগুলো রয়েছে, বিভিন্ন পত্রপত্রিকাগুলো খুঁজলে এটা পাওয়া যায়, এটা সত্য। হঠাৎ তাকে 2024-এর এই এত কিছু ঘটনার পর, যখন কেউ বলছেন শেখ হাসিনাকে প্রত্যার্পণ করতে হবে, আজকে বলছে বাংলাদেশ বলছে দরকার পড়লে শেখ হাসিনাকে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে অনুমতি পেলে। এই সমস্ত কিছুর মধ্যে এই মেজর ডালিমের আত্মপ্রকাশ, বাংলাদেশে এখন ক্ষমতার জন্য, সিংহাসনের জন্য একেবারে জবরদস্ত লড়াই শুরু হয়ে গেছে। দেখুন, একদিকে বাংলাদেশের গণতন্ত্র, সংবিধান, জুডিশিয়াল, আর একদিকে অশুভ পাওয়ার, অশুভ শক্তি, তার ভিতরে মেজর ডালিম। এই মেজর ডালিমের ব্যাপারটা আমি বলি, এরা সব ভারত বিদ্বেষী করছে। 71 মুক্তিযুদ্ধের সময় ভারতের সাহায্য নিলে কেন? নিজের ক্ষমতা বলে তো যুদ্ধ করতে পারতো। ভারতের সাহায্য নেব আর ভারতের কথা শুনলে রাগ করবো, এটা তো এই দ্বিচারিত হয় না। যদি তুমি সত্যদিন মেজর হয়ে থাকো, যদি তুমি কর্নেল হয়ে থাকো, আজকে পিনাকিবাবু প্যারিসে বসে বড় বড় ভাষণ দিচ্ছেন, আর একজন বাংলাদেশের ইউটিউবার ইলিয়াস হোসেন, উনি বড় বড় ভাষণ দিচ্ছেন। আর তখন মুক্তিযুদ্ধের সময় এরা কোথায় ছিল? সে তো একটাই জাতির জনক, সেটা হচ্ছে আমাদের মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান যদি না থাকতেন এবং তৎকালীন যদি আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী এই যুদ্ধতে যদি না সাহায্য করতো না, 71-এ মুক্তিযুদ্ধ আসতো না, সেই ওই পাকিস্তানের অধীনে থাকতো। তো আর পাকিস্তান তো বলেই দিয়েছে যে এটাকে জারজ সন্তানের জন্ম দেবো, এরা সব জারজ সন্তান। এখন পাকিস্তানের মিলিটারি বাহিনী যেরকমভাবে ওদের নারীদের ধর্ষণ করেছিলেন, প্রেগন্যান্ট করে চলে গেছিলেন, পরবর্তীকালে যখন দেশ স্বাধীন হলো তখন মুজিবুর রহমান বলল যে সমস্ত মা বোনরা মিলিটারি দ্বারা শাসিত প্রেগন্যান্ট হয়েছে তাদের সকলের পিতা হিসেবে আমি রয়ে গেলাম, সকলকে আমি দেখবো। এ কে বলতে পারে মুজিবুর রহমান ছাড়া? একটা শেখ ডালিমের সাক্ষাৎকারটা শুনছিলাম, আপনি দেখাচ্ছিলেন যে একটা পরিবারকে নৃশংসভাবে মেরে তারা এরকম যে মানে করতে পারে, আনন্দ প্রকাশ করতে পারে, সেটা বিপ্লব। বিপ্লব কি? প্রেম ছাড়া বিপ্লব হয়? মনুষ্যত্বহীন বিপ্লব হয়? এটা তো প্রতিহিংসা। আমি যা শুনেছি, মেজর ডালিমের বউকে নিয়ে পালিয়ে গেছিলেন শেখ কালাম, মানে মুজিবুর রহমানের ছেলে। সেটা তো একটা ব্যাপার ছিল। আর তারপরে ওদের ভিতরে ক্ষমতার লিপ্সা ছিল, সে মুজিবুর রহমান কেন আসবে ক্ষমতায়, আমরা ক্ষমতা আসি। আর তখন তো 1971 সালের কথা বলছি, তখন গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, বিভিন্ন তন্ত্র নিয়ে একটা উকিঝুঁকি মারছে, কোনটা এস্টাবলিশ করা যায়। আমি আসবো মৈনাক প্রতিতণ্ড আপনার কাছে, কিন্তু তার আসার আগে আমাদের সঙ্গে দক্ষিণ 24 পরগনা থেকে দূরভাষায় অনুষ্ঠান দেখতে দেখতে তিনি কিছু মতামত জানাতে চাইছেন। রঞ্জন জামাদার দক্ষিণ 24 পরগনা থেকে। হ্যাঁ বলুন রঞ্জন বাবু। হ্যাঁ বলি,
তো ওই মুক্তিযুদ্ধে আমি কাজ করার পরে আমি কলকাতার কিছু দৃশ্য দেখেছি, মানে বিহারি মুসলমান যারা না, শুনছেন? হ্যাঁ, বিভিন্ন এলাকা আমি ঘুরে দেখেছি যে আমাদের ভারতও ওই পাকিস্তান রাজাকারের কিছু বিহারি মুসলমানরা ছিল, তারা বলতো হিন্দুদের, বাঙালি মুসলমানদের, হিন্দু বাঙালি আমরা যারা বলতো, ওরা গালাগালি করতো আমার সামনে, আমি সেটা দেখেছি এবং বহু জায়গা দেখেছি এবং আমি সমস্ত কলকাতায় ঘুরেছি, থিম ডে প্র্যাকটিস করেছি এবং শেখ মুজিবর আর ইন্দিরা গান্ধীর গলায় আমরা ফুলের মালাও দিয়েছি দেশ স্বাধীন হওয়ার পরে, যখন উনি ঢাকা থেকে ইন্দিরা গান্ধীর সঙ্গে ধর্মতলা আসে, রাজনীতির মুখে আমরা 25-30টা ছেলে মালা দিতে গিয়ে সেনাবাহিনীর কাছে আমরা গুলি খেয়ে যেতাম। ইন্দিরা গান্ধী হাতটা লম্বা করে দিতে গুলিটা মতো হয়নি, কিন্তু আমরা মালাটা দিতে পেরেছিলাম। তো ব্যাপারটা হলো এই দৃশ্যটা கூட আমাদের চোখের সামনে রয়েছে। আর এই যে আপনার প্রতিদিন এই সাক্ষাৎকারে বাংলাদেশে শুনছি না, তো শুনে ওই বাস্তবতাটা আমার মধ্যে যতটা আছে আর যতটা জানি, অনেক সাংবাদিকরা, অনেক লেখকরাও জানে না, কারণ আমি ওই সময় প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষ প্রমাণ এবং প্রত্যক্ষ কাজটা করেছি আমি। বেশ, ধন্যবাদ রঞ্জন জমাদার। আমি বুঝতে পারছি যে বিশেষ করে ওই ঘটনা যারা দেখেছিলেন এবং 72 মানে মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু মুজিবুর রহমান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি সমাবেশ করেছিলেন এবং সেটি ছিল একটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে বিভিন্ন সমাবেশ হয়েছে, ক্রুশ্চেভ বুলগানিনের সমাবেশ হয়েছে, তারপর হচ্ছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে সমাবেশ, এবং সেখানে যেভাবে আর কি জয় বাংলা ধ্বনিত হয়েছিল, সেটা ব্রিগেডের সর্বকালের একটা রেকর্ড হয়ে থেকেছে। এই ঘটনা আমরা জানি আলোড়িত করে, কিন্তু তারপরের ঘটনা প্রবাহ এত দ্রুত বয়ে যায় এবং এত ষড়যন্ত্রের নীল নকশা এতটাই গভীর ছিল যে মেজর ডালিম সেই দিন আর কি তারা সাকসেসফুল হতে পেরেছিল। অনেকেই বলেন যে মুজিবুর রহমান পরিস্থিতি তিনি বিশ্লেষণ করতে পারেননি। আমি একটু আসবো মৈনাক পুততুণ্ড আপনার কাছ থেকে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই এই ঘটনাটার সাথে মুজিবুর রহমান 72 সালে সংবিধান প্রণয়ন এবং তারপরে তার রাষ্ট্রপতি হওয়া এবং বাকশাল ব্যবস্থা, যেটা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা তিনি কায়েম করতে চেয়ে অনেকেই ভেবেছিলেন যে তাকে সরিয়ে দেওয়ার সমস্ত পরিকল্পনা আরও বেশি ত্বরান্বিত হয়, যেটা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে সেই সব দিকগুলোতে ইঙ্গিত করছেন। এত ঘৃণা বিদ্বেষ নিয়ে কিন্তু দীর্ঘদিন তারা পোষণ করেছেন এবং তারা তাদের কাজটাকে সমাধা করার পর দেশের মাটিতে থাকেননি, তথাপি কিন্তু কোনো রকম অনুশোচনা বা আক্ষেপ নেই। কোথাও একটা চাইছেন ইতিহাস যেন নতুনভাবে তাদেরকে বিচার করেন। এই সব ক্ষেত্রগুলোতে আপনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, এই সব ক্ষেত্রগুলোতে কোথাও কি আপনার মনে হয় যে বাংলাদেশের যে কূটনীতি এখন যে অবস্থান, সেটাকে ক্রমশ এই ধরনের পরিস্থিতি আরো দৃঢ় করবে বিভিন্ন দেশগুলোর সাথে, নাকি সম্পর্কগুলোকে অত্যন্ত দুর্বল করে তুলছে, যা বাংলাদেশের জন্য আগামী সময়টা অত্যন্ত ক্ষতিকর হতে চলেছে? এই যে বিভিন্ন যারা মানে পলাতক যারা রয়েছেন আর কি, যারা বিভিন্ন সময় থেকে গন্তব্যগুলো করছেন, এরা যে অন্যান্য দেশে আশ্রয় নিয়ে রয়েছে, সেটা তো আজকের থেকে না, দীর্ঘদিন ধরে রয়েছে। মানে বাংলাদেশ সরকার, শেখ হাসিনা সরকার, তারা মূলত দীর্ঘদিন ধরে 6 জন এই ধরনের পলাতক মিলিটারি অফিসারের সন্ধানে ছিল, যার মধ্যে একজন হলেন মেজর ডালিম, আরেকজনকে তিনি, তার নাম আব্দুল মাজেদ, তাকে একটা রিপোর্ট এসেছিল যে তাকে নাকি পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা থেকে এই কোভিডের সময় 2020 সালে প্রায় ইসরায়েলের সাথে কায়দাতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, আরেকজন যিনিও কিনা এখানে ভারতে আশ্রয় নিয়েছিল মুসলিম নামে, তাকেও তার ওয়ারাবস্ত জানা গিয়েছিল। কিন্তু নূর নামের একজন আর্মি অফিসার তাকে কানাডা আশ্রয় দিচ্ছিল, আর রাশেদ নামে একজন তাকে আশ্রয় দিচ্ছিল হচ্ছে ইউনাইটেড স্টেটস। এবং এই দুটো রাষ্ট্রে যে ইউক্রেন দুটি আছে, এই কথাটা কিন্তু বাংলাদেশ সরকার এই দুটি রাষ্ট্রকে অনেকবার জানিয়েছিল হাসিনা সরকার। তা সত্ত্বেও প্রত্যর্পণের বিষয়টিতে কিন্তু তারা রাজি ছিল। কাজেই এই মুহূর্তে যে সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, কানাডা বলুন বা ইউরোপের কিছু দেশে, আমি সরাসরি বলছি যে লিবারাল, তথাকথিত লিবারাল যে সরকারগুলো রয়েছে না, এরা কিন্তু আমার ধারণা এদের সাথে বাংলাদেশের বর্তমান ইউনিট সরকারের সম্পর্ক বেশ মধুর। তো
এদের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটা এই কয়েকজন ব্যক্তি যারা বিভিন্ন দেশে আছেন বা দেশের নাগরিক হয়ে গেছেন তারা কি স্টেটমেন্ট দিচ্ছেন তাতে খুব একটা পার্থক্য হচ্ছে না আপাতত। কিন্তু পরিস্থিতির খুব দ্রুত পরিবর্তন হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে। এই 20 তারিখে তো ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন, অলরেডি সরকার অন্যান্য সদস্যদের পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং যেটা জানা যাচ্ছে জাস্টিন ট্রুডো খুব দ্রুত মানে আজকালের মধ্যে কানাডার প্রধানমন্ত্রী তিনি রেজিগনেশন দিতে চলেছেন, অন্য সরকার সেখানে আসতে চলেছে। তাহলে এই সাউথ এশিয়া রিজিয়নে ইন্টারেস্টে দুটো মেজর শক্তি এবং বাংলাদেশকে বর্তমান সরকারপন্থী এই যে কথাগুলো বলা হচ্ছে সেটি যারা বলছেন তাদের পক্ষে থাকা দুটো সরকার, একটা আফ্রিকা একটা কানাডাতে, তারা কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আসতে চলেছে সেখানে ভারতের প্রতি সহানুভূতিশীল গুরুত্বপূর্ণ একটা সরকার, যারা আমার ধারণা খুব দ্রুত বাংলাদেশের এই যে একটা মনোভাব যে এদেরকে হিরো ওয়ার্শিপ করা এই যে ব্যক্তিদেরকে, সেই ব্যাপারটাতে একটা লাগাম কিন্তু তারা লাগাতে চলেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে দূরভাষে রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত সৌমিত্র বাবু রয়েছেন, কর্নেল সৌমিত্র রায়। কর্নেল সৌমিত্র রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে মেজর ডালিম, তার একটা সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে একটি ইউটিউবার, বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার যিনি প্রবাসে রয়েছেন এবং অত্যন্ত শেখ হাসিনা বিরোধী বলেই পরিচিত তারা, এবং তার সাথে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের 1975 সালের হত্যাকাণ্ডকে যারা জায়েজ বলে মনে করেন, এরকমই একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন হচ্ছেন মেজর ডালিম, এবং তার 2 ঘন্টার এই সাক্ষাৎকারে তিনি তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না এবং চাইছেন যে ইতিহাসের পুনর্লিখন যাতে হয়। কোথাও কি মেজর ডালিম বা জেনারেল জিয়া, গতকাল তার অডিও ক্লিপও প্রকাশ হয়েছে, যিনি একটি ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন তারপর পালিয়ে যান, কোথাও কি এগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে বলে আপনি মনে করেন? হ্যাঁ সুজিত বাবু, তার আগে আমি কতগুলো ডটস আছে এই পুরো ঘটনায়, সেই ডটস গুলোকে ছোট্ট করে যোগ করতে চাই। প্রথম কথা হচ্ছে মেজর ডালিম, শরীফুল হক ডালিম, পরবর্তীকালে উনি লেফটেন্যান্ট কর্নেলের প্রমোশন পেয়েছিলেন। উনি 1964 সালে পাকিস্তান এয়ারফোর্সের মধ্যে ছিল 1 বছর, তারপর সেখান থেকে ও পাকিস্তান আর্মিতে শিফট করে। তারপর 1971 সালে যখন ওই বাংলাদেশি তো বলবো না, ইস্ট পাকিস্তানের যারা অফিসার ছিল, যারা ডিফেক্ট করে চলে আসে, সে ডিফেক্ট করে ভারতীয় সেনার কাছে সে সারেন্ডার করার পর তাকে আমরা পাঠিয়ে দিই সেক্টর 1-এ। এবারে এই ফার্স্ট ডট সেক্টর 1-এ, যেটাকে মুক্তি বাহিনী আমরা নাম দিয়েছিলাম জুলু ফোর্স। জুলু ফোর্সের কমান্ডার ছিল মেজর জিয়াউর রহমান, সে ছিল সব থেকে সিনিয়র মোস্ট মেজর নেক্সট টু জেনারেল রহমানি। এই জিয়াউর রহমানের নিচে সাব সেক্টর কমান্ডার ছিল মেজর ডালিম, তার মানে দে ওয়ার ভেরি ক্লোজ। এবারে আসি যে অ্যাকচুয়াল কনস্পিরেসি, এই যে ব্লাডি কু বলবো আমি, ব্লাডলেস কু না, এটার মধ্যে একটা বিরাট কনস্পিরেসি ছিল, যার মধ্যে মিলিটারি অফিসার, বাংলাদেশের মিলিটারি অফিসার, ক্যারিয়ার পলিটিশিয়ানস, ব্যুরোক্র্যাটস, তারা কিন্তু সব ইনভলভ ছিল। আর মেইন ব্যুরোক্র্যাট ছিল খান্দেকার মুশতাক আহমেদ, যিনি শেখ মুজিবুর রহমানের অত্যন্ত প্রিয় পাত্র ছিল অ্যাজ এ ক্যাবিনেট মিনিস্টার অফ আওয়ামী লীগ। এবারে যারা অ্যাকচুয়ালি শেখ মুজিবুর রহমানের বাড়িতে আক্রমণ করলো তারা ছিল 5 জন। খান্দেকার মুশতাক আহমেদ বাইরে ছিল, মেজর ফারুকি রহমান, খান্দেকার আব্দুল রশিদ, মেজর শরীফুল। আর ডালিম রিফিউজ করেছিল যে আমি ওর বাড়িতে আক্রমণ করব না, আমাকে বেতার কেন্দ্র মানে বাংলাদেশের যে রেডিও সেটাকে কন্ট্রোল করার ক্ষমতা দাও, তখন সেখান থেকেই আমি অ্যানাউন্স করব এই কূট সম্বন্ধে। তা মেজর ডালিম অ্যাকচুয়ালি ইনভলভ হয়েছিল এই ওর কনস্পিরেসির মধ্যে তো ছিলই। এবারে আনকনফার্ম রিপোর্ট বলছে এর পেছনে কিন্তু মেজর জিয়াউর রহমানের হাতও ছিল, সেটা আমরা পরবর্তী ইস্যুতে আসছি। এবারে এই কুর পরে খান্দেকার মুশতাক আহমেদ নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলো, আর ঘোষণা করে নভেম্বর 75-এ
সে ইমিউনিটি ঘোষণা করে দিল কি যারা যারা এই কুর মধ্যে ছিল, আর তাদের আখ্যা দিল এরা হচ্ছে বাংলাদেশের সূর্যের পুত্র, চিলড্রেন অফ সান, আর তাদের ভালো ভালো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিল। এই মেজর ডালিমকে লেফটেন্যান্ট কর্নেল বানিয়ে তাকে পাঠানো হলো হংকংয়ে অ্যাজ এ বাংলাদেশ হাই কমিশনার। সেখান থেকে ডালিম হংকং এ 2-3 বছর থাকার পর চলে গেল কিনিয়াতে। কিনিয়া থেকে সে চলে গেল আরেকটা আফ্রিকান দেশের মধ্যে। তো এর যে মোটিভ ছিল মেইনলি টু গেট ইন টু পাওয়ার। রাইটলি আপনি বলছেন যে শেখ মুজিবুর রহমান যখন একদলীয় ডিক্টেটরশিপ তারা মনে করছিল যে বাংলাদেশে কায়েম হচ্ছে, এরা লাইক করেনি। আর এই যারা এই মিলিটারি অফিসার, ক্যারিয়ার পলিটিশিয়ান, ব্যুরোক্র্যাট যারা এই কনস্পিরেসির মধ্যে ছিল, তারা বেশিরভাগই কিন্তু পাকিস্তান গভর্নমেন্টের হয়ে বহু বছর কাজ করেছে। আর তারা বাংলাদেশকে ইন্ডিপেন্ডেন্ট চায়নি, তারা চেয়েছিল বাংলাদেশ হওয়ার পরও যেন পাকিস্তানে যোগদান করে। ওইটা হচ্ছে মেইন ইস্যু অফ দি কু। বাকি ওই যে লেডিস ক্লাবের ঘটনা অমুক তমুক, ওগুলো ফ্রিঞ্জ বেনিফিট, ওগুলো ফ্রিঞ্জ ব্যাপার, ওগুলো হয়েছিল। এবং ডালিম ওয়াজ থ্রোন আউট ফ্রম বাংলাদেশ ক্যাভেলরি আর্মার্ড রেজিমেন্টের এক কোম্পানি কমান্ডার ছিল, তাকে আউট করা হয়েছিল। ওখানে ঝগড়াঝাটি করে মারামারি হয়েছিল আর্মিদের নিজেদের মধ্যে। বাংলাদেশের এই ডালিমের ব্যাটালিয়নের সঙ্গে আরেকটা ব্যাটালিয়নের মারামারি টারামারি হয়েছিল। সে যাই হোক, এবারে যে ইন্টারভিউটা হওয়ার আগে যখন শেখ হাসিনা ক্ষমতা এলেন, এদের অনেককে যাদের ধরা পড়লো তাদের ফাঁসি চড়িয়ে দিল, কিন্তু ডালিমকে ধরতে পারেনি। ডালিমের এগেনস্টে ডেথ সেন্টেন্স ইন অ্যাবসেন্সিয়া, এটা কিন্তু বাংলাদেশের সরকার অ্যানাউন্স করেছিল, বাংলাদেশের সুপ্রিম কোর্ট শেখ হাসিনার নিচে। ডালিম লুকিয়েছিল। এখন যে ইন্টারভিউটা ডালিমের বাইরে বেরিয়ে এসছে, ইলিয়াস হোসেন বলে এক জার্নালিস্ট ডালিমকে ইন্টারভিউ করেছে। মোস্ট প্রবাবলি এটা পাকিস্তান থেকে ইন্টারভিউ হয়েছে, ওর এটা কিনিয়া থেকে ইন্টারভিউ হয়েছে, যেখানে কিনিয়াতে ডালিমের অনেক বিজনেস ইত্যাদি ইত্যাদিও গুছিয়ে নিয়েছিল ওখানে। এই দুটো জায়গার থেকে একটা জায়গার থেকে ওর ইন্টারভিউ হয়েছে। অবভিয়াসলি হি ইজ অ্যালাইভ, যদিও 78-79 ইয়ার্স ওল্ড নাও, বাট হি ইজ অ্যালাইভ। আর যে এই 5th অগস্ট এই 2024 এর ঘটনার পর এরা আবার সারফেস হচ্ছে। তাকে বেসিক্যালি এরা সব পাকপন্থী, এরা চায় আবার পাকিস্তান ওরিয়েন্টেড একটা বাংলাদেশ গঠন করার। এখানে কর্নেল সৌমিত্র রায়, আপনার কাছে আমার প্রশ্ন, যে ডিফেক্ট করেছিল যখন এরা ইস্ট পাকিস্তানের যে মিলিটারি, সেখান থেকে ডিফেক্ট করে তারা চলে আসে, মুক্তিযুদ্ধে অংশ নেয়, বীর উত্তম উপাধি প্রাপ্ত, তাদের এই যে পাকিস্তানের দিকে এই যে সুইচ ওভার হয়ে যাওয়াটার পেছনে কারণটা কি? মানে এটা কোনো তো লজিক্যাল, মানে এমনি আপনি যেটা বললেন কিছু উপাদান হিসেবে মাথা গরম লোক, ইগোয়েস্টিক নানা কিছু শোনা যাচ্ছে, এবং হচ্ছে যেভাবে আর কি তার কোনো অনুশোচনা আজও নেই এতদিন দেশের বাইরে, এটাও খুব একটা অস্বাভাবিক নয়। পাকিস্তানে যেটা দেখা যায় বা বাংলাদেশেও দেখা যায়, অনেকে বিপুল ধন সম্পদ পাচার করে এই বিভিন্ন আফ্রিকান দেশ বা বিভিন্ন দেশে তারা ব্যবসা বাণিজ্য সম্পদ করে, যেটা পাকিস্তানের মিলিটারির মধ্যে এটা খুব আকছার দেখা যায়। কিন্তু যে লোকটা এরকম একজন ভদ্রলোক যিনি এইসব ছিলেন, ডিফেক্ট করেছিলেন, তার এরকম মানে পাকিস্তানের দিকে ইনক্লিনেশন, এর কারণটা কি ছিল? সুজিত বাবু, খুব ইন্টারেস্টিং প্রশ্ন আপনি করলেন। প্রথম কথা হচ্ছে যে যারা ওই 1971 এর শুরুতে ডিফেক্ট করেছিল, তারা বেসিক্যালি দে ওয়্যার অল পাকিস্তানি অফিসার, পাকিস্তানি ব্যুরোক্র্যাট, পাকিস্তানি পলিটিশিয়ান যারা ইনভলভ ছিল। বিং ইস্ট পাকিস্তান থেকে তো এদের রিক্রুট করা হতো, কিন্তু তারা ধরুন 64-তে পাকিস্তানে রিক্রুটেড, তারা 71 পর্যন্ত পাকিস্তানের সঙ্গে একেবারে লয়ালিটি দিয়ে সার্ভ করেছে, হয় আর্মি, এয়ারফোর্স বা নেভিতে পাকিস্তানের। সিমিলারলি পাকিস্তানের পলিটিক্সে এবং পাকিস্তানের ব্যুরোক্রেসির মধ্যেও এদের মধ্যে কিছু ছিল। কিন্তু তারা মেইনলি ডিফেক্ট করলো একটা কারণে, যখন জেনারেল টিকা খান এপ্রিলে বাংলাদেশ দেন ইস্ট পাকিস্তানের মধ্যে
যে জেনোসাইড শুরু করে তাদের এই নিজেদেরই এই সমস্ত যারা পাকিস্তানি অফিসার ছিল ইস্ট পাকিস্তানের, তাদের ফ্যামিলির মধ্যে অনেকে ইনভলভ ছিল এই জেনোসাইডের নিচে। তারা তখন সেই মুহূর্তে তাদের ইন্টারেস্ট ছিল যে আমরা যে করে হোক আমাদের ইস্ট পাকিস্তানে ফিরে যাই, আর ইস্ট পাকিস্তানে শেখ মুজিবুর রহমান যে মুভমেন্টটা করছে সেই মুভমেন্টটাকে আমরা সাপোর্ট করব। ওইটা হচ্ছে মেইন ইস্যু, যার জন্য এরা চলে এলেন। এর পরের ফেজে যখন এরা বাংলাদেশ ক্রিয়েট হয়ে বহু এদের মুক্তিযোদ্ধাদের বড় বড় অ্যাপয়েন্টমেন্ট, ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট শেখ মুজিবুর রহমান দিলেন বাংলাদেশের গভর্নমেন্টের মধ্যে, বাংলাদেশের ফরেন অ্যাসাইনমেন্টের মধ্যে বহু ভালো ভালো অ্যাপয়েন্টমেন্ট এই মুক্তিযোদ্ধাদের, মেইনলি যারা আর্মি নেভি এয়ারফোর্স থেকে, পাকিস্তান আর্মি নেভি এয়ারফোর্স থেকে ডিফেক্ট করে এসে মুক্তিযুদ্ধ অংশ নিলেন, তাদের এই অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে রাইটলি আপনি যে বললেন, ওরা আস্তে আস্তে দেখলো যে শেখ মুজিবুর রহমান একটা একদলীয় বা তাদের কথায় ডিক্টেটরশিপের মধ্যে যাচ্ছে। তারা যেভাবে বাংলাদেশকে গড়তে চেয়েছিল সেভাবে বাংলাদেশকে গড়া হচ্ছে না। সিমিলারলি পাকিস্তান আর এই বাংলাদেশের একটা জিন আছে কু, আর আমি বলতে আমি দ্বিধা করব না, এই কমিউনিটির ভেতরে আমরা যদি ইতিহাস পড়ি, ছেলে বাবাকে মারছে, ছেলে বাবা ভাইকে মারছে, ভাই ভাইকে মারছে ক্ষমতার লোভে, সিংহাসনের আসনের লোভে। বা একটু ক্ষমতা যাদের নিচের দিকে ছিল তারা ক্ষমতার লোভে এই ধরনের কূপের মধ্যে অংশগ্রহণ করে, ইনক্লুডিং জিয়াউর রহমান। বিএনপি তো ইজ ক্রিয়েটেড বাই জিয়াউর রহমান। সিমিলারলি এই ধরনের যারা আরো বেশ কিছু কূপে অংশ, মোহাম্মদ ইরশাদ আরেকজন, এরা সমস্তই ক্ষমতার লোভে তারা চেয়েছিল একটা প্লাম সর্ট অফ পোস্টিং অ্যান্ড ক্ষমতা বাংলাদেশের মধ্যে। আর কিছু চেয়েছিল যে বাংলাদেশকে একটা ইসলামিক দিকে নিয়ে যাওয়ার। তার কারণ তখন যে ইসলামিক রাষ্ট্রগুলো ছিল, যেরকম ইরান, ইরাক, সৌদি ইত্যাদি, তারা বাংলাদেশকে একটা কন্ডিশন দিয়েছিল কি আমরা তোমাদের হেল্প দেব, প্রোভাইডেড ইউ ডিক্লেয়ার বাংলাদেশ অ্যাজ এ ইসলামিক কান্ট্রি। এই ইস্যুটা কিন্তু কেউ বলছে না। একটা যত রিচ ইসলামিক কান্ট্রি ছিল, স্পেশালি মিডল ইস্টের, তারা বাংলাদেশের উপরে একটা কন্ডিশন রেখেছিল যে তোমরা যদি বাংলাদেশকে ইসলামিক কান্ট্রিতে ডিক্লেয়ার করো তাহলে আমরা তোমাদের এইড দেব। দিস ওয়াজ ওয়ান ইস্যু। মোহাম্মদ এরশাদ তার জন্য কনস্টিটিউশনকে চেঞ্জও করে দিয়েছিল। তাই এটা একটা অত্যন্ত কমপ্লেক্স ইস্যু। এই যারা এখন লুকিয়ে চুরিয়ে আছে বা ছিল, বিকজ অফ শেখ হাসিনার নানা ধরনের সুপ্রিম কোর্টের আদেশে, আর এটা তো খুন বলবো না, এটা যে ব্লাডি কু, পুরো একটা ফ্যামিলিকে ডিস্ট্রয় করা হয়েছিল। তাই এরা লুকিয়ে চুরিয়ে ছিল। এখন তারা ভাবছে বাংলাদেশে এরকম সিচুয়েশন হয়তো হয়েছে, এদের ফিরে আসলে পরে এরা হয়তো আবার সেই পাকপন্থী সংগঠন আর তার হাতটাকেই শক্ত করবে, তাদের হাতটাকেই শক্ত করবে, এরকমই একটা বাসনা। কারণ ধন্যবাদ আপনাকে কর্নেল সৌমিত্র রায়, আপনি খুব ডিটেলে বলেছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতে সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কর্নেল সৌমিত্র রায়। তার কাছ থেকে আমরা জানলাম হচ্ছে এই মেজর ডালিমের অনুপুঙ্খ ঘটনা, যারা এককালের মুক্তিযোদ্ধা, বীর উত্তম উপাধিপ্রাপ্ত সেই মানুষ, তারা কিন্তু আজকে অনেক দিন পর সারফেস হয়েছেন। এইখানে সিদ্ধার্থবাবু একটা যেটা ইঙ্গিতটা দিলেন, তারা ফিরতে চায়, শুধু তাই নয়, ওগাও ধন সম্পত্তি করেছেন এরা অনেকেই বিদেশে থেকে ব্যবসা বাণিজ্য করে, এবং তারা ফিরতে চায় শুধু তাই নয়, ইউনূস সরকারকে বা যারা যারা সমন্বয়ক রয়েছেন এদের বয়স অল্প, কোথাও একটা হচ্ছে পাকিস্তানের সাথে একটা মধুর সম্পর্ক, এবং প্রতি মুহূর্তে ভারতকে এটা বুঝিয়ে দেওয়া যে তোমার কোনো রকম এখানে আধিপত্যবাদ বা যা যা সমস্ত টার্মিনোলজিতে তারা ভারতকে বিশেষিত করে তাদের মানবে না। কিন্তু আজকের বাংলাদেশে এটা কি সফল হবে বলে মনে করেন?
একদমই হবে না। দেখুন, এই যে মেজর ডালিম, এনার অ্যাসেট কত, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দুটো ভাগ আছে, একটা হচ্ছে পলিটিক্যাল পার্ট, একটা হচ্ছে মিলিটারি পার্ট। পলিটিক্যাল পার্টটা উনি যেরকম বললেন যে আহমেদ, যে কান্দাহার মোস্তাক আহমেদ, উনি কে ছিলেন? ইস্ট পাকিস্তানের একজন ইলেক্টেড মেম্বার। পরে যখন উনি গদি হারিয়ে ফেললেন, জেলে ঢুকে গেলেন, তারপরে তো মুজিব ইত্যাদি ইত্যাদি, মানে পুরোটাই একটা ছিল পাওয়ার পলিটিক্স। এনার কাছে ছিল কুপের ওয়ান অফ দি মেম্বার, একজন মেম্বারের মেন মোটিভ ছিল পাওয়ার পলিটিক্স। মেজর ডালিম কি, এর মোটিভ কি ছিল? একটা আর্মিতেও একটা পাওয়ার আজকে সময় আমরা দীর্ঘক্ষণ এই চর্চায় ছিলাম। ডেফিনেটলি আমরা অনেকটা পর্যায়ে এটা এগিয়েছি এবং সেক্ষেত্রে মেজর ডালিম আমরা অনেকেই শুনেছি। ঘটনা তার কারণ হচ্ছে বঙ্গবন্ধুর ক্ষেত্রে এবং অবশ্যই ইউটিউবের সৌজন্যে আমরা এমন কিছু কিছু রেয়ার ভিডিওসগুলো এখন আমরা দেখতে পাই। এই সুযোগটা ঘটে বিশেষ করে যারা আর্কাইভ নিয়ে ঘাটাঘাটি করেন তাদের কাছে এই ভাষণটা আগেও শোনা, যে কিভাবে সে মধ্যরাতে কিভাবে অপারেশনসটা হয়েছিল এবং তারপর ভোর রাতে, এবং যেখানে খন্দকার সাহেব, যিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, অত্যন্ত স্নেহভাজন ছিলেন মুজিবুর রহমানের, তিনি বলতে গেলে এই অন্তর্ঘাতের সবটাই জানতেন, অনেকেই জানতেন। ইঙ্গিত দিলেন যে জিয়াউর রহমানের ভূমিকা কী ছিল। তার কাছে যখন খবর গিয়েছিল তখন তিনি দাড়ি কামাচ্ছিলেন, তখন বলে তার এটা বক্তব্য ছিল যেটা কি হয়েছে, হতেই পারে নেক্সট ম্যান প্রস্তুত কিনা সেটা দেখতে হবে। এটাই হচ্ছে আসল কথা। জিয়াউর রহমানের এরকম একটা থেকে অনেকেই ধারণা করেছিলেন এই সংগঠিত এটা হয়েছিল যেটা মুজিবুর রহমান ধারণাই করতে পারেনি। তার একটা অগাধ বিশ্বাস ছিল বাংলাদেশের জনগণের প্রতি, যে কোনোদিন আর যা কিছু করুক তার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। কিন্তু ইতিহাসের চরম নিষ্ঠুর নিয়তি এটাই ছিল, তার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছিল এবং সপরিবারে তিনি ধ্বংস হয়েছিলেন। সেদিন শেখ রেহানা এবং শেখ হাসিনা বিদেশে থাকার কারণে বাংলাদেশের হয়তো বিধাতার অন্যরকম ইচ্ছা ছিল, যে কারণে যে রাজনীতি কোথাও একটা তারা ফিরতে চাইছেন কি না, ফিরতে তো অনেকেই চাইছেন বাংলাদেশে বিভিন্ন সময় যারা গুছিয়ে গাছিয়ে নিয়েছেন। এরকম সময় এসে যদি ইতিহাসের পাতায় যদি নামটাকে একটু তুলে ফেলা যায়, আহা কি ভালোই না হয়। কিন্তু বেশ, ধন্যবাদ সিদ্ধার্থ গোস্বামী আপনাকে, ধন্যবাদ সুবল সর্দার আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক মৈনাক পুততুণ্ড আপনাকেও ধন্যবাদ জানিয়ে প্রত্যেককে আজকের মতো জনমত এই পর্যন্তই থাকছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।